একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনের ফাঁসির আদেশ, অন্য 7 জনের আমৃত্যু কারাদণ্ড। এ রায়ে আইনে শাসন প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য রাষ্ট্রপক্ষের, আপিলের সিদ্ধান্ত আসামি পক্ষের। বিচার প্রার্থী মানুষ এবং দেশবাসী অবশ্যই এই রায়ে স্বস্তি প্রকাশ করবে। রাজনৈতিক কারণে এই মামলা জড়ানো হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়ে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একাধিক মামলায় নিম্ন আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরা, রাষ্ট্রদ্রোহ সহ 9 মামলায় জামিন। মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতেই স্বাধীনতা বিরোধীরা 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। সচিবালয়ে শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। জামায়াত শিবিরের নেতাকর্মীরাই বিভিন্ন নামে জঙ্গিদের সংগঠিত করছে, নিজেদের নিরাপদে রাখতে এই কৌশল, বলছে পুলিশ। রাজধানীর গুলশান, বাড়িধারা, বনানী এলাকায় বিশেষ রিকশা ও বাস সার্ভিস চালু। 10 মিনিট পর পর 2টি রুটে প্রতিদিন চলবে 20টি বাস। এবং ট্যানারি সরানোর পর রাজধানীর হাজারীবাগকে পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ, রেড জোন ঘোষণা করে নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অন্য 7 অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে ট্রাইব্যুনাল 1-এর বিচারক আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই রায় দেন। এই রায়ের ফলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। বুধবার সকাল 10:30টায় যুদ্ধাপরাধী সাখাওয়াত হোসেন ও বিল্লাল হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলার অন্য 6 আসামি পলাতক রয়েছেন। বেলা 11টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করেন। রায়ে অভিযুক্ত 8 আসামির বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হয় বলে জানায় ট্রাইব্যুনাল। ঘোষণা করেন জাতীয় পার্টির নেতা সাখাওয়াতের মৃত্যুদণ্ড আর বিল্লাল হোসেন সহ অপর 7 আসামির আমৃত্যু কারাদণ্ডের রায়। সাখাওয়াত হোসেনকে 45 বৎসরের জেল এবং বাকি 2টি অভিযোগে তার মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। বাকি 7 জনের আমৃত্যু জেল এবং আরো বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করা হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকেও এই রায়ে আমরা স্বস্তি প্রকাশ করছি। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের পর্যবেক্ষণে এসব অপরাধীকে মানবতার শত্রু হিসেবে উল্লেখ করেন আদালত। আজকে যে 8 জনের বিরুদ্ধে রায় দেওয়া হলো, তারা যে ধরনের অপরাধ করেছেন, শুধু তারাই নন, যারাই এই ধরনের অপরাধ করেছেন 1971 সালে, তারা সকলেই মানবতার শত্রু। শুধু এই মামলায় না, অন্যান্য বিষয়ে অন্যান্য মামলায় যে পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আরো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। এদিকে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন সাখাওয়াতের আইনজীবী। কথা বলে এবং পুরো জাজমেন্ট পড়ে আমরা সিদ্ধান্ত নিয়ে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আমরা আশা করছি সেখানে ন্যায় বিচার পাওয়ার মাধ্যমে আসামিগণ খালাস পাবে। রায়কে ঘিরে পুরো ট্রাইব্যুনাল জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর এই রায়ের মাধ্যমে এখন পর্যন্ত 26তম রায় ঘোষণা শেষ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যশোরবাসী। এ রায় কেশবপুরের কলঙ্ককে মুছে দিয়েছে বলে মন্তব্য করে রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা। গভীর সন্তুষ্টি প্রকাশ করছি এবং আমি মনে করি এই রায়ের ফলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি এই যুদ্ধাপরাধীদের শাস্তির দাবির আন্দোলনে আরো শরিক হবে, আরো সোচ্চার হবে, আরো বলিষ্ঠ ভূমিকা নিয়ে এগিয়ে যাবে। এই রায় সঠিকভাবে হওয়াতে কেশবপুরবাসী তথা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষ সঠিক বিচার পেয়েছে। আমি মনে করি যে
এলাকাবাসীর যে ক্ষতিগ্রস্ত তৎকালীন সময় হয়েছিল তার কিছুটা হলেও মনোদিক্ততা তৃপ্ত হবে। দ্রুত এই রায় কার্যকর করার জন্য শেখ হাসিনা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রদ্রোহ সহ রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার ৯ মামলা আমলে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। মামলাগুলোর অভিযোগ গঠনের জন্য আগামী 10 অক্টোবর দিন ধার্য করেন আদালত। অন্য 3 মামলার মধ্যে নাইকো, বড়পুকুরিয়া ও রাজধানীর দারুস সালাম থানায় রয়েছে একটি নাশকতার মামলা। নাইকো ও বড়পুকুরিয়া মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানির দিন ধার্য রয়েছে। নাইকো দুর্নীতি মামলাটি ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাটি ঢাকার 2 নম্বর বিশেষ আদালতে এবং অপর একটি নাশকতার মামলা ঢাকা মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে। এর আগে তিনি নাশকতা, দুর্নীতি আর রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মোট 12টি মামলায় হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে পৌঁছান বেগম জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতেই স্বাধীনতা বিরোধীরা 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। সকালে সচিবালয়ে শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় দেশকে এগিয়ে নিতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত রক্তদান কর্মসূচি ও শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধকালীন জনপ্রশাসনে পূর্ব পাকিস্তানের প্রতি তৎকালীন শাসকদের বৈষম্যের বিষয়টি। এই পূর্ববঙ্গে বাঙালিদের তেমন কোনো অধিকারই ছিল না। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাই যুদ্ধাপরাধের বিচার শুরু করেছিলেন। বর্তমান সরকার সেই প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যারা সমর্থন করে নাই এবং পাকিস্তানি হামলাদার বাহিনীকে যারা মদত দিয়েছিল এদেশে গণহত্যা চালাতে, সেই যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন স্বাধীনতার পর। বিচারের পথ বন্ধ করে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তাদেরকে মন্ত্রী, উপদেষ্টা বিভিন্ন পদে আসীন করা হয়েছিল। 15 আগস্টের হত্যাকারী তাদের বিচার না করে ইন্ডেমনিটি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। একজন খুনিকে কিভাবে পুরস্কৃত করতে পারে সেটাই আপনারা ভেবে দেখবেন। জাতির পিতা ও শহীদদের ঋণ শোধ করতে জনগণের সেবক হয়ে কাজ করার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 15 আগস্ট আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই খালি ধ্বংস করা হয়নি, আমাদের এগিয়ে চলার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। যে কোনো কাজ আমরা হাতে নেই না কেন তা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের উপর অনেকাংশে বর্তায়। কাজে আমি আশা করি আপনার আন্তরিকতার সাথে দেশের জন্য, মানুষের কল্যাণে যে কাজ করার চেষ্টা করে যাচ্ছি, এখানে আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি। এরপর রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশান, বারিধারা, বনানী, নিকেতন সহ কূটনৈতিক এলাকায় যাতায়াতের জন্য বিশেষ রিক্সা ও বাস সার্ভিস আজ থেকে চালু করা হয়েছে। বাসগুলো চলবে পুলিশ প্লাজা থেকে গুলশান 2 ও কাকলি মোড় থেকে নতুন বাজার, এই 2টি রুটে। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার পুরো কূটনৈতিক এলাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দেন। গুলশানে হলি আর্টিজানে হামলার পর থেকে ওই এলাকায় সব ধরনের গণপরিবহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকার মানুষ। এরই পরিপ্রেক্ষিতে এইসব এলাকায় বিশেষ বাস ও রিক্সা চালু করার উদ্যোগ নেওয়া হয়। সকালে গুলশান 1 এর কনকর্ড পুলিশ প্লাজা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এই বিশেষ সার্ভিসের। 500 রিক্সা এই এলাকায় আমরা সবাই মিলে অনুমোদন করেছি। এই মুহূর্তে 20টি বাস চালু করতে যাচ্ছি। সব মিলে আমরা একটি ভিন্ন সিকিউরিটির পরিবেশ শুরু করতে যাচ্ছি। বাইরের থেকে কোনো রিক্সা এখানে প্রবেশ করবে না। এইটা একটা লোকাল স্লো মুভিং এক পাড়ার থেকে আর এক পাড়া যাওয়ার বাহন হিসেবে ব্যবহৃত হবে। নজরদারিতে রাখবো যাতে যানবাহন চলাচলে কোনো রকম অসুবিধা না হয়।
নাগরিকদের নিরাপত্তা দিতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নগর জুড়ে চেকপোস্ট, তল্লাশি, ব্লক রেড এটি আমরা নিয়মিত করছি, যাতে কোনো সন্ত্রাসী নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি। এটি সামাজিক বিপ্লবের মাধ্যমে এই জঙ্গিদের বিরুদ্ধে একটা মেসেজ দেওয়া, বাংলাদেশ জঙ্গিদের কোনো স্থান হবে না। চালু হওয়া সার্কুলার সার্ভিস ঢাকা চাকার বাসগুলো প্রতি 10 মিনিট পর পর ছেড়ে যাবে, আর প্রতিজনের জন্য বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে 15 টাকা এবং দূরত্ব অনুযায়ী রিক্সা ভাড়া 15 থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। কূটনৈতিক এলাকায় বিশেষ বাস সার্ভিস চালুর পর এই বিষয়ে সবশেষ জানতে আমরা চলে যাচ্ছি গুলশানে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। সঞ্জনা, এই গুলশানের হোলি আর্টিজানে যে ঘটনা ঘটে সেই ঘটনার পর থেকে যে নিরাপত্তার শঙ্কা ছিল, পাশাপাশি দীর্ঘদিন যাবত যে ঢাকার অন্যতম প্রধান সমস্যা যানজট এবং ভাড়া নিরতের যে সমস্যা, সেই সমস্যার কথা মাথায় রেখে কিন্তু আজকে যে সার্কুলার বাস সার্ভিস এবং সার্কুলার রিক্সা সার্ভিস চালু করা হলো। তো সেই প্রেক্ষাপটে আমরা এখন একটি বাসে উঠেছি, যে বাসটি গুলশান 1 থেকে যাচ্ছে গুলশান 2 এর দিকে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে বাসের প্রতিটি সিট কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ, এবং আমরা দেখতে পেয়েছিলাম যে কাউন্টারগুলো আছে, এই সবগুলো বাস পরিচালনার জন্য প্রায় 20টি কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। সেই কাউন্টারগুলোর প্রত্যেকটিতে কিন্তু আমরা দেখেছি যে বেশ লম্বা সারি, এবং যারা যাত্রী সাধারণ আছেন তারা বেশ আগ্রহের সাথে আসলে এই সার্ভিসের তাকে স্বাগত জানিয়েছেন, এবং তারা প্রথমবার, যেহেতু আজকে প্রথম দিন, সুতরাং সবাই চাচ্ছেন যে আসলে এই বাসটি আসলে কেমন সার্ভিস দিচ্ছে সেই বিষয়টি দেখে নেওয়ার জন্য। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তারা মোটামুটি গুলশান এই দিকে যারা বসবাস করেন, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে তারা মোটামুটি উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের। তো তাদের অনেকে আমাদেরকে জানিয়েছেন তারা আজকে প্রথম দিন তারা পরীক্ষামূলকভাবে তারা আজকে দেখেছেন যে আসলে তারা গাড়ি রেখেই এই যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঢাকা শহর জুড়ে যে গাড়ি পার্কিং এর যে সমস্যা, সেই পার্কিং এর সমস্যার কথা মাথায় রেখে তারা বলছেন তারা গাড়ি রেখে আজকে বের হয়েছেন, এবং পরীক্ষামূলকভাবে তারা দেখছেন যদি তারা এখানে মোটামুটি আরামদায়কভাবে এবং নিরাপদে যদি ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে তারা তাদের প্রয়োজনে ছুটির দিনগুলোতে গাড়ি নিয়ে বের হবেন, বাকি দিনগুলোতে এই বাস সার্ভিস চালু করবেন, এখানে তারা চড়বেন। তো সে বিষয়ে একটু জানার জন্য আমরা এখানকার একজন যাত্রীর সাথে কথা বলবো, তিনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে তিনি কি অনুভূতি হচ্ছে। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি একটু আমাদেরকে জানান যে আজকে যে নতুন করে সার্ভিস চালু হলো, এই সার্ভিস চালু হওয়া নিয়ে আপনারা কি মনে করছেন এবং আসলে কি হিসেবে কি বলছেন? হ্যাঁ, আজকে থেকে যে নতুন বাস শুরু হলো সার্ভিস, এটার জন্য আমাদের অবশ্য অনেক পরিশ্রম আছে। আমরা সোসাইটি থেকে, গুলশান সোসাইটি থেকে অনেক আমরা চেষ্টা করেছি, এবং উইথ দ্য হেল্প অফ এমএও আমরা এটা করতে পেরেছি। তো এটা খুব ভালো হলো জনগণের জন্য, গুলশানবাসীর জন্য। এই উদ্যোগকে আমরা প্রশংসা করি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন সঞ্জনা যে এখানকার যার সাথে কথা বললাম, উনি আসলে গুলশান সোসাইটির একজন সদস্য, এবং উনি বলছিলেন যে তিনি গাড়ি রেখে আজকে বাসে উঠেছেন, এবং তারা বলছেন যদি এই সার্ভিসটির ব্যবস্থাপনা যদি ভালো থাকে শেষ নাগাদ, তো আশা করছেন যে ভাড়া নৈরাজ্য এবং যে যানজটের যে সমস্যা সেটি আসলে সমাধান সম্ভব হবে, পাশাপাশি নিরাপদে তারা ভ্রমণ করতে পারবেন। সঞ্জনা। দর্শক, কূটনৈতিক এলাকায় বিশেষ বাস সার্ভিস চালুর বিষয়ে আমাদের জানাচ্ছিলেন রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। চলে যাচ্ছি পরের খবরে। নাশকতা সৃষ্টির জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির এবং আনসারুল্লাহ বাংলা টিমকে সংগঠিত করার চেষ্টা করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। 5 দিনের ব্যবধানে চট্টগ্রামে শিবিরের একটি মেস থেকে হিজবুত তাহরিরের 4 সদস্যকে আটকের পাশাপাশি শিবিরের এক নেতার বাসা থেকে আটক করা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের অপর 4 সদস্যকে। নিজেদের নিরাপদ রাখার জন্য এটাকে শিবিরের একটি কৌশল হিসেবে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 আগস্ট সকালে নগরী পতেঙ্গা কাঠগড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 5 সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর গোয়েন্দা কার্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় এদের মধ্যে একজন শিবিরের সাথী আলী আক্কাস। মূলত তার তত্ত্বাবধানে তার ভাড়া করা বাসায় নাশকতার পরিকল্পনা করছিল আনসারুল্লাহ বাংলা টিম। তার আগে 25 জুলাই নগরী মোমেনবাগ আবাসিক এলাকায় শিবিরের একটি ম্যাচ থেকে আটক করা হয় অপর জঙ্গি সংগঠন হিজবুত তাহরির 4 সদস্যকে। আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার কারণে ছাত্র শিবিরের একটি অংশ এই জঙ্গি গোষ্ঠীর সাথে যোগ সাজসে নাশকতামূলক কর্মকাণ্ডের দিকে আগাচ্ছে। তাদের প্ল্যানিংটা ছিল তারা এখানে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম সম্প্রসারণ করবে এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাবে। গত জুলাই মাসে জামায়াত শিবির অধ্যুষিত সীতাকুণ্ড থেকে আনসারুল্লাহ বাংলা টিম এবং জিএমবির অন্তত 15 জনকে আটক করেছে পুলিশ। 2013
2014 সালে এখানে আন্দোলনের সময় এখানে অনেক নাশকতার ঘটনা ঘটেছে। এটার ব্যাপারে এটার জন্য সীতাকুণ্ড এলাকাকে আমরা সবসময় বেশি গুরুত্ব দিয়ে দেখি এবং এটা অস্বীকার করা যাবে না যে ওই এলাকায় তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে। এখন যারা গ্রেপ্তার হয়েছে এরা ওই সময় নাশকতার সাথে জড়িত ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। 2013 থেকে 15 সাল পর্যন্ত টানা নাশকতার ঘটনায় নিজেদের শক্তি ক্ষয় হওয়ায় শিবির ভিন্ন কৌশল নিয়েছে বলে মনে করছেন গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত এই গোয়েন্দা কর্মকর্তা। বিশেষ করে বিভিন্ন যুদ্ধাপরাধীদের বিচার এবং এগুলো অনেকগুলো ঘটনার পরে জামাত শিবির হিসেবে তারা এখন কর্মকাণ্ড না চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির বা আইএস নামেও তারা বিভিন্ন জায়গায় কিছু ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। কিছু আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য অ্যারেস্ট হয়েছে, হিজবুত তাহরির অ্যারেস্ট হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করি কোনো শিবিরের নেতার সাথে কিংবা কোনো জামাতের নেতা সাথে তাদের একটা কানেক্টিভিটি পাওয়া যাচ্ছে। পুলিশ কর্মকর্তাদের দাবি, চট্টগ্রামে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সদস্যরা এখানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামের অভিযানে আটক হয়েছে জঙ্গি সংগঠনগুলোর অন্তত 25 জন সক্রিয় সদস্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেট সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতের রোকন মাহবুবুর রহমানকে আটক করেছে পুলিশ। গত রাতে শহরের মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় শহরের মধ্যপাড়ায় ক্রিয়েটিভ মাধ্যমিক বিদ্যালয়ে মাহবুবুর রহমান তার কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও মাহবুবুর রহমানকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও সরকার বিরোধী নানা ধরনের লিফলেট জব্দ করা হয়। অভিযানে জেলা জামাতের রোকন মাহবুবুর রশিদ তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই এবং তার হেফাজত থেকে প্রচুর পরিমাণ জিহাদি বই ও নিজামীকে বাঁচাও লিফলেট উদ্ধার করতে সমর্থ হই। দুপুরের সময় আরো থাকছে। ভোলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সরকারি ঘোষণায় নতুন বাণিজ্যের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা, স্থানীয়রা দেখছেন কর্মসংস্থানের স্বপ্ন। বদলে যাবে রাজধানীর হাজারীবাগের চিত্র। ট্যানারির বর্জ্য, দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর এলাকা হিসেবে পরিচিত হাজারীবাগ পরিণত হবে পরিকল্পিত, সাজানো গোছানো, পরিপূর্ণ এক আবাসিক এলাকায়। এরই মধ্যে এই এলাকাকে রেড জোন ঘোষণা করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সব ধরনের নির্মাণ কাজের ওপর। বন্ধ রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিবন্ধন দেয়া ও নবায়ন। চামড়ার কারখানা সাভারে স্থানান্তরের পরপরই শুরু হবে এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ। কি থাকছে এই পরিকল্পনায়, এরই পুরোটা থাকছে সাজিদ রাজুর রিপোর্টে। 70-এর দশক থেকে একটু একটু করে গড়ে ওঠে হাজারীবাগের ট্যানারি শিল্প। কিন্তু তখন কি কেউ জানতো শিল্প বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দূষণ, বসবাসের জায়গা হয়ে উঠবে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ? তবে আসার কথা দেরিতে হলেও টনক নড়েছে। সাভারে স্থানান্তরের কাজ শুরু হয়েছে ট্যানারি শিল্প। এই প্রক্রিয়া শেষেই শুরু হবে পুরো এলাকার পুনর্গঠন কাজ। ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ অনুযায়ী অপসারিত কারখানার জায়গায় শিক্ষা কেন্দ্র এবং আবাসিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য নেওয়া হয়েছে ভূমি ব্যবহার পরিকল্পনা। উদ্ধার করা হবে দখল হওয়া খাল, বন্ধ হবে নদী দূষণ, আর প্রধান সড়কের পাশে গড়ে তোলা হবে ক্ষুদ্র শিল্প। স্থানীয়দের দাবি কাগুজে নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সুযোগ সুবিধা সহ নিশ্চিত করতে হবে পুরো পরিকল্পনা। কমিউনিটি সেন্টার চাই, হাসপাতাল চাই, স্কুল কলেজ চাই, পরিকল্পিত রাস্তাঘাট চাই। ট্যানারির এখানে সর্বোচ্চ 100 একর জায়গা আছে। এই জায়গাটাকে আপনি আবাসিক এলাকা করে আশপাশ যদি আপনি কমার্শিয়াল থেকে যায় তাহলে ওইটার কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে ওই সংস্পর্শটা আসবে। নগর পরিকল্পনাবিদের পরামর্শ, স্থানীয়দের সম্পৃক্ত করে করতে হবে ড্যাপের পূর্ণ বাস্তবায়ন। ক্ষুদ্র শিল্প অঞ্চল সদরঘাট থেকে গড়ে উঠেছে, তাকে একটা পরিশীলিতভাবে শিল্পাঞ্চল ঘোষণা করা, কালেকটিভ ইটিপির মাধ্যমে শিল্প পরিচালনা করার সুযোগ দেওয়া এবং বাদবাকি জায়গাটুকু পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে ঘোষণা করা। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থা ওখানে হবে বলে আমরা বিশ্বাস করি। পরিকল্পনা বাস্তবায়নে গণপূর্ত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কাজ করছে বলে জানালেন মন্ত্রী। পরিকল্পনা থাকলে সবকিছু সুন্দর হয়। ভালো একটা আবাসিক এলাকা করা, এটা রাজুকই করা সম্ভব। রাজুকের বদনাম আছে, লেট হয়, এটা ঠিক আছে, আই এগ্রি, বাট আই এম ট্রাইং টু এক্সপেডিট দ্য থিংস। রাজধানীর আবাসিক নামধারী অনেক এলাকায় এখন বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্র। আবাসিকের বৈশিষ্ট্য হারিয়ে সেগুলো আধা আবাসিক আধা বাণিজ্যিকের এক মিশ্র এলাকায় পরিণত হয়েছে। এমন অবস্থায় স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, ক্ষুদ্র শিল্পকে সঙ্গে নিয়ে রূপান্তরিত হাজারীবাগ তাদের কাঙ্ক্ষিত সেই আবাসিক রূপ পাবে তো? সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।
রাজু, রিপোর্টটি তো আপনি করেছেন, তো কি মনে হয় হাজারীবাগের চিত্র ভবিষ্যতে কেমন হবে? সঞ্জনা, আমার স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি মনে হচ্ছে, তাদের আস্থা আছে যে সরকার যদি চায় তাহলে এটি বাস্তবায়ন করা সম্ভব। তবে একটি শঙ্কাও আছে, সেটি হচ্ছে যে গুলশান বনানী বাড়িধারার মতো যেন সেটি মিশ্র এলাকায় পরিণত না হয়। এই ব্যাপারে সরকারকে আরো কঠোর অবস্থান নেয়ার কথা তারা বলেছেন। আমরাও সে আশাই করছি। রাজধানীর বনশ্রীতে 2 সন্তান হত্যার ঘটনায় অভিযুক্ত জেসমিন মালেকের স্বামী যথাযথভাবে সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছেন আসামি পক্ষের আইনজীবী। গত 12 জুলাই মা জেসমিনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 22 আগস্ট অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে। আসামি পক্ষের আইনজীবী ও জেসমিনকে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ বললেও বাদীপক্ষ বলছে অসুস্থতার কোনো প্রমাণ দিতে পারেনি তারা। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 29 ফেব্রুয়ারি 2016 অচেতন অবস্থায় রাজধানীর বনশ্রী এলাকা থেকে নুসরাত আমান অরণি ও আলভি আমান নামে 2 শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বাবা মা। ডাক্তার তাদের মৃত ঘোষণা করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চায় পরিবার। পরিবারের দাবি ছিল রেস্টুরেন্ট থেকে আনা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা, কিন্তু চিকিৎসকের সন্দেহ হলে ময়নাতদন্ত ছাড়া লাশ দিতে অপারগতা জানান। পরে ময়নাতদন্তে জানা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে অরণি ও আলভিকে। পরের দিন লাশ নিয়ে বাবা মা চলে যান গ্রামের বাড়ি। এদিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রেস্টুরেন্টের ম্যানেজার, বাবুর্চি, গৃহশিক্ষক ও বাড়ির কেয়ারটেকার সহ আরো কয়েকজনকে আটক করে পুলিশ। 2রা মার্চ জিজ্ঞাসাবাদের জন্য বাবা ও মাকে ঢাকায় নিয়ে আসে র্যাব। পরের দিন আলভি অরণি হত্যায় আসে নতুন মোড়। র্যাব জানায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে মা নিজে শ্বাসরোধ করে হত্যা করে সন্তানদের। ওই দিনই জেসমিন মালেককে আসামি করে রামপুরা থানায় মামলা করেন আলভি অরণির বাবা। মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। আদালতের মাধ্যমে 5 দিন রিমান্ডে নেওয়া হয় জেসমিনকে। 4 মাস তদন্তের পর মা জেসমিন মালেককে দায়ী করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। প্রথম দিকে কিন্তু তিনি যে স্টেটমেন্ট পুলিশের কাছে বা দিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু তিনি অন্য কেউ এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে এরকমই একটি নাটকের মতো সাজিয়েছিলেন। কিন্তু আমরা তদন্তে দেখেছি যে আসলে অন্য কেউ না, তিনি তার নিজের সন্তানকে হত্যা করেছেন। বাদীপক্ষের আইনজীবী বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জেসমিন মালেক হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি জেসমিন পরিস্থিতির শিকার এবং মানসিকভাবে অসুস্থ। আমরা বলতে চাই যে এটা আসলে পরিকল্পিত একটা হত্যা। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দিয়েছিল, দিয়েও সে স্বীকার করেছে। আমরা 164টা দেখবো, চার্জশিটটা দেখবো, দেখে আমরা এই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেব। উনি অসুস্থ, আর অসুস্থতার বিষয়গুলো যে আমাদের যে চিকিৎসা সংক্রান্ত যে কাগজপত্রগুলো, এগুলো এখন আসলে স্বামী স্ত্রীর বিষয় ছিল। উনি আমাদেরকে সেভাবে ডকুমেন্টসগুলো দিয়ে হেল্প করছেন না। আমরা মনে করি যে উনি সুস্থ ছিলেন এবং সুস্থ থেকেই উনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জেসমিন ও আমানুল্লাহ সম্পর্কে ছিলেন চাচাতো ভাই বোন। 2002 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। গ্রস আইল্যান্ডে 4 ম্যাচ সিরিজের 3য় টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম দিন শেষে ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ 5 উইকেটে 234 রান। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 19 রানেই শেখর ধাওয়ান ও বিরাট কোহলি আউট হয়ে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয়রা। অন্যদিকে এক পাশ আগলে ক্যারিয়ারের প্রথম টেস্ট 50 তুলে নেন লোকেশ রাহুল। তবে দলীয় 77 রানে রস্টন চেসের বলে রাহুল আউট হয়ে গেলে আবারও বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। কারণ আজিঙ্কা রাহানে 35 ও রোহিত শর্মা মাত্র 9 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন দলীয় 126 রানে। এ সময় দলের হাল ধরেন বিশ্বের 1 নম্বর টেস্ট অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। আর অপর প্রান্ত থেকে তাকে সাহায্য করেন ঋদ্ধিমান সাহা। অশ্বিন ব্যক্তিগত 75 ও ঋদ্ধিমান 46 রানে অপরাজিত আছেন। বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দ্বীপ জেলা ভোলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা সদর উপজেলার পশ্চিম চরকালী গ্রামে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন। এর ফলে ব্যবসা বাণিজ্যের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। আর এটি চালু হলে উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গ্যাস বিদ্যুৎ সমৃদ্ধ দ্বীপ জেলা ভোলা ব্যবসা বাণিজ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকে পিছিয়ে থাকায় সদর উপজেলার পশ্চিম চরকালী গ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান প্রস্তাবিত এলাকাটি পরিদর্শন করেন। জেলায় পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস মজুদ থাকায় এখানে কলকারখানা স্থাপনের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। আরেকটি বিদ্যুৎ কেন্দ্র 2025 মেগাওয়াট এখানে স্থাপন হলে 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে ভোলায়। তাহলে আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন হবে সেখানে বিদ্যুতের কোনো সংকট হবে না। দ্বিতীয়ত, যেহেতু পর্যাপ্ত গ্যাস মজুদ আছে, গ্যাস ভিত্তিক ইন্ডাস্ট্রি ভোলাতে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। এমন ঘোষণার পর কর্মসংস্থান সৃষ্টি সহ শিল্পোন্নত ভোলা গড়ার স্বপ্ন দেখছেন জেলার বাসিন্দারা। এই জোন হলে আমাদের এখানে উন্নয়ন হবে, দেশ বিদেশের সাথে যোগাযোগ হবে। এই জন্য আমরা চাই ইন্ডাস্ট্রিজ কারখানা হোক। জায়গা জমিনের যে ফসাটা, এই ফসাটা জমিদাররা ন্যায্য মূল্যে পায়। জেলার ব্যবসায়ী এ নেতা বলেন, অর্থনৈতিক অঞ্চল ঘোষণার পর বড় বড় বিনিয়োগকারীরা ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন। ইপিজেডে যদি বড় কলকারখানা হয় এবং ইনশাল্লাহ যদি বাইরের থেকে বড় ব্যবসায়ীরা যদি এখানে আসে, তাহলে এখানে প্রচুর কর্মসংস্থান হবে। ব্যাপক গ্যাস থাকায় এই অঞ্চলটি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল হবে বলে আশা প্রকাশ করেন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের এই শীর্ষ কর্মকর্তা। উইদিন 2 ইয়ার্স আমরা এই জোনটা পূর্ণাঙ্গরূপে ডেভেলপ করার কাজে হাত দেব এবং তখন আপনার এই জোনে আপনার ঢাকা ভিত্তিক এবং ভোলা ভিত্তিক এবং বিদেশ ভিত্তিক আপনার শিল্পপতিরাও এখানে বিনিয়োগ করার জন্য আসবেন। আমরা মনে করি এটা বিনিয়োগের জন্য একটা চমৎকার এসিজেট হবে। প্রাথমিক পর্যায়ে শহরতলির পশ্চিম চরকালী গ্রামে 208 একর জমির উপর প্রতিষ্ঠিত বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নে প্রায় 350 কোটি টাকা খরচ হবে। সময় সংবাদ, ভোলা। দুপুরের সময় আরো থাকছে। পুলে একের পর এক ঝড় তুলে পদক রেকর্ড জলমানব মাইকেল ফেলপসের। অলিম্পিক ক্যারিয়ারে নিজের ঝুলিতে এখন 21টি স্বর্ণ। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে 3 পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। 6টি বাঙালি সংগঠনের ডাকে পালিত হচ্ছে এই হরতাল। হরতালের সমর্থনে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে সংগঠনের নেতাকর্মীরা। বন্ধ আছে শহরের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও অভ্যন্তরীণ গাড়ি চলাচল। সকাল থেকেই ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। ঘাটে যাত্রী শূন্য অবস্থায় দেখা গেছে নৌযানগুলোকেও। জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও শান্তিপূর্ণ হরতাল চলছে বলে জানিয়েছেন হরতাল আহ্বানকারী নেতাকর্মীরা। এদিকে হরতালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে শহর জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে আমাদের ফোর্স মোতায়েন আছে। পুলিশ সুপার সাহেবের নির্দেশে আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতেছি। তো সকাল থেকে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। রংপুর অঞ্চলের বিস্তীর্ণ জমি জুড়ে আমনের চারা রোপণে ব্যস্ত এখন কৃষকরা বলছেন, অন্য বছর এ সময়ে পাম্পের পানি তুলে জমি তৈরি করার কারণে খরচ বেশি পড়ত, কিন্তু বৃষ্টি এবার আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে আমনের জন্য। এতে উৎপাদন খরচ কমে আসবে বলে মনে করছে কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। মাঠে মাঠে এখন আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন রংপুর অঞ্চলের কৃষকেরা। এবার বর্ষার শুরু থেকেই নিয়মিত বৃষ্টি হওয়ায় মাঠ এখন কৃষকের অনুকূলে। এ কারণেই থেমে নেই কৃষক, ব্যস্ত জমি তৈরি আর চারা রোপণে। আল্লাহর রহমতে আমাদের বেকার বৃষ্টির পানিতে আমরা রোয়া গাঁথতেছি। হ্যাঁ, এখন পানি লাগতেছে না। বৃষ্টি যেভাবে আসবে নেছে, এটা সুন্দর পরিবেশে আবাদ করতেছি। ভালোভাবে আমরা আবার সুবিধা করতেছি, কোনো অসুবিধা হবার লাগছে না, খরচও কম লাগতেছে। ইনশাল্লাহ আশা করি অনেক ভালো আবাদে ইনশাল্লাহ হবে। কৃষকরা জানান, গত কয়েক বছর এই সময় বৃষ্টির পানি না থাকায় সেচের পেছনে তাদের প্রতি বিঘা জমিতে 5 থেকে 700 টাকা অতিরিক্ত খরচ করতে হয়েছে। গতবার পানি লাগছিল 400-500 টাকা, এবার ইনশাল্লাহ পানি হইতেছে, টাকা লাগতেছে না। পানি দিয়ে তো গতবার আবাদ করছি, এবার তো আর লাগে নাই। সবাই মনে করেন যে সুন্দরভাবে চাষময় করতে পারতেছে। কৃষি বিভাগ জানায়, এবার স্বাভাবিক বৃষ্টি হওয়ায় কৃষকরা আমন আবাদে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। কিছু কিছু জায়গায় প্রতি বছর যে ড্র ডাউন হয় বা পানির স্তর নিচে নেমে যায়,
এটা জন্য যে একটা সম্পূরক সেচ বা অতিরিক্ত সেচের দরকার হয় সেটা কৃষকদের আশা করি লাগবে না। সেটার জন্য আসলে কৃষকরা আমন আবাদে বেশ আগ্রহী। চলতি মৌসুমে রংপুর অঞ্চলের 5 জেলায় 5,21,574 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ভারতীয়দের তদারকিতে থাকা আফগানিস্তানের কিছু অঞ্চল থেকে পরিচালিত জঙ্গি তৎপরতা পাকিস্তানের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সেনা কমান্ডার। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ অভিযোগ করা হয়। কোয়েটা হামলায় ভারতীয় গোয়েন্দা বাহিনীর জড়িত থাকার অভিযোগের পর ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। এদিকে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা ও সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য বিপদগামী কিছু লোকজনকে দায়ী করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মধ্যপ্রদেশের আলিরাজপুরে এক জনসভায় ভাষণে কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন ভারতীয় প্রধানমন্ত্রী। কাশ্মীরের জনগণকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদী সেখানে ছড়িয়ে পড়া উত্তেজনার জন্য জাতীয় চেতনা বিরোধী কিছু লোককে দায়ী করেন। ভারতের প্রতিটা মানুষ কাশ্মীরকে খুব ভালোবাসে। সব ভারতীয় যেভাবে তাদের স্বাধীনতা ভোগ করে কাশ্মীরিদেরও ঠিক তেমন অধিকার দেয়া হয়েছে। আমরা কাশ্মীরকে নিয়ে নতুন করে ভাবছি, সেখানকার সার্বিক অবস্থার উন্নয়নে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়ও গুরুত্ব পায় কাশ্মীর বিতর্ক। বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গুলাম নবী আজাদ কাশ্মীর সংকট সমাধানে ব্যর্থতার জন্য সেখানকার স্থানীয় সরকারকে দায়ী করেন। কাশ্মীরে দীর্ঘদিন ধরে যে সংকট চলছে তার সমাধানে সরকারের কার্যকরী পদক্ষেপ আমরা দেখিনি। সরকারের উদ্দেশ্যে বলছি, কাশ্মীরকে নয়, সেখানকার মানুষকে ভালোবাসতে শিখুন। এর আগে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি কোয়েটা হামলার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জড়িত থাকার অভিযোগ তোলেন। এতে ক্ষুব্ধ ভারত পরদিন মঙ্গলবার নয়াদিল্লিতে পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল বাসিতকে পররাষ্ট্র দপ্তরে তলব করে। গণমাধ্যম জানায়, ভারতের পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্কর তার কাছে ওই বক্তব্যের ব্যাখ্যা চান। ভারতে গ্রেফতার হওয়া লস্করি তৈয়বা সদস্য পাকিস্তানি নাগরিক বাহাদুর আলীর বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়। এদিকে এতদিন ভারত পাকিস্তানের বিরুদ্ধে তাদের দেশে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ করে আসলেও এবার ভারতীয় গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে আফগানিস্তানে জঙ্গি তৎপরতায় সহায়তা করার অভিযোগ আনল পাক সেনাবাহিনী। এমন কর্মকাণ্ড পাকিস্তানের জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে বলেও জানান সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের দাবি, দেশের ভেতরে সুবিধাভোগী একটি পক্ষ বাইরের শত্রুদের সহযোগিতা করে আসছে। কোয়েটায় জঙ্গি হামলার পর করণীয় নিয়ে পাক সেনাপ্রধান রাহিল শরীফের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কমান্ডারদের এক বৈঠকে এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখা হয়। এদিকে মুম্বাই হামলায় অভিযুক্ত পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় নেতা হাফিজ সাইদ এবছরের শুরুতে পাকিস্তানে গ্রেফতার হওয়া ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকরে পাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। রাশিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্ক পুনর্স্থাপনে রাশিয়া প্রস্তুত বলে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর দুদেশের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক সংকটের অবসানের আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুদেশের শীর্ষ বৈঠকের পর তারা এই মন্তব্য করেন। এরদোয়ানের রাশিয়া সফরে 2016 থেকে 2019 সাল পর্যন্ত দুদেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক কয়েকটি পরিকল্পনা আলোচিত হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের করমর্দনের এ ছবি বলে দেয়, তুরস্ক রাশিয়ার জঙ্গি বিমান ভূপাতিত করায় দুদেশের সম্পর্কে যে শীতলতা দেখা দিয়েছিল তার বরফ গলতে শুরু করেছে। মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে কনস্ট্যান্টাইন প্যালেসে 3 ঘণ্টা বৈঠক করেন এ দুই নেতা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানান পুতিন। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর এরদোয়ান যেসব পদক্ষেপ নিয়েছেন সেসবের প্রতি সমর্থন জানান এরদোয়ান। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থানের প্রতি সমর্থন জানান পুতিন। 2016 থেকে 2019 সাল পর্যন্ত দুদেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতামূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমি আশা করছি আলোচনার পর এসব পরিকল্পনা দুদেশ অনুমোদন করবে। সিরিয়া সংকটের একটি গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে একযোগে কাজ করতেও সম্মত হন দু নেতা।
পরে দুদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পুতিন ও এরদোয়ান। বৈঠকে তুরস্ককে রুট হিসেবে ব্যবহার করে রাশিয়ার গ্যাস ইউরোপে পাঠানোর অবকাঠামো গড়ে তোলার কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে বলে জানান পুতিন। 2016 থেকে 2019 সাল পর্যন্ত দুদেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতামূলক বিভিন্ন পরিকল্পনা প্রকাশ করা হয় বৈঠকে। আগে বার্ষিক $10,000 কোটি বাণিজ্য লক্ষ্য স্থির করেছিলাম আমরা। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে। তুরস্কের প্রথম পারমাণবিক চুল্লি তৈরির কাজ কিছুটা পিছিয়ে গেছে, তবে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে তা শেষ করতে সক্ষম হব আমরা। গত বছর নভেম্বরে সিরিয়া সীমান্তে রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্ককে দায়ী করে বাণিজ্যিক সহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে মস্কো। তবে তুরস্কে অভ্যুত্থান চেষ্টার পর পাল্টে যেতে থাকে চিত্র। গত মাসে তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার পর শুদ্ধি অভিযান দেশটিতে হাজার হাজার মানুষকে বাছ বিচারহীনভাবে আটক করার সমালোচনা করায় পশ্চিমা বিশ্বের নেতারা তুরস্কের বন্ধু নন বলে মন্তব্য করেন এরদোয়ান। তাই এরদোয়ান নতুন করে রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছেন বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সাঁতারে পুরুষদের 200 মিটার বাটারফ্লাইয়ে ঝড় তুলে নিজের ক্যারিয়ারের 20তম সোনা জিতলেন মাইকেল ফেলিপস। এছাড়া একই দিনে পুরুষদের 4x200 মিটার ফ্রি স্টাইল রিলেতে যুক্তরাষ্ট্রের হয়ে সোনা জেতেন এই জলমানব। এছাড়া নারীদের 63 কেজি ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড গড়েছেন চীনের দেং ওয়েই। রিও অলিম্পিকে চতুর্থ দিনের আরো বিভিন্ন ইভেন্টের ফলাফল নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। রিও অলিম্পিকের দ্বিতীয় দিনেই সতীর্থদের নিয়ে 4x100 মিটার ফ্রিস্টাইল রিলেতে নিজের 19তম স্বর্ণ লুফে নিয়েছিলেন মাইকেল ফেলপস। চতুর্থ দিনে ক্যারিয়ারের 20তম স্বর্ণ জয়ের পুরো আত্মবিশ্বাসী ছিল এই মার্কিন জলদানবের। যেমন চিন্তা তেমন কাজ। পুরুষদের 200 মিটার বাটারফ্লাইয়ে 1 মিনিট 53.36 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন ফেলপস। 1 মিনিট 53.40 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন জাপানের সাকাই এবং ব্রোঞ্জ জিতেছেন হাঙ্গেরির কেন্দেরেসি। একই দিনে নিজের 21তম অলিম্পিক স্বর্ণ নিজের করে নেন মাইকেল ফেলপস। 4x200 মিটার ফ্রিস্টাইল রিলেতে 7 মিনিট 0.66 সেকেন্ড সময় নিয়ে সতীর্থদের নিয়ে স্বর্ণ জেতে ফেলপসের যুক্তরাষ্ট্র। এদিকে রিও অলিম্পিকের চতুর্থ দিনে মেয়েদের 63 কেজি ভারোত্তোলনে হয়েছে বিশ্ব রেকর্ড। নিজের আগের রেকর্ড ভেঙে এই ইভেন্টে প্রথমবার 115 ও দ্বিতীয়বার 147 মোট 262 কেজি ওয়েট রেঞ্জ করে স্বর্ণ জিতে বিশ্ব রেকর্ড গড়েন চীনের দেং ওয়েই। এদিকে রিও অলিম্পিকের চতুর্থ দিনে প্রথম স্বর্ণ জিতেছে অলিম্পিকের জন্মভূমি গ্রিস। নারীদের শুটিংয়ে 25 মিটার পিস্তলে জার্মানির মনিকা কার্সকে হারিয়ে গ্রিসকে প্রথম স্বর্ণ এনে দেন আন্না কোরাকাকি। ফারজানা মুমু, সময় সংবাদ। চতুর্থ দিন শেষেও পদক তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 9টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 9টি ব্রোঞ্জ সহ তাদের দখলে রয়েছে মোট 26টি পদক। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। 8টি স্বর্ণ সহ তাদের সংগ্রহ 17টি পদক। চতুর্থ দিনে এসে পরিবর্তন এসেছে পদক তালিকার শীর্ষ 3-এ। অস্ট্রেলিয়াকে হটিয়ে এই স্থানে উঠে এসেছে হাঙ্গেরি। 4টি স্বর্ণ সহ তাদের সংগ্রহ 6টি পদক। সমান সংখ্যক স্বর্ণ নিয়ে 9টি পদক ঘরে তুললেও কোনো রৌপ্য না জেতায় অজিরা নেমে গেছে 4 নম্বরে। পদক তালিকার 5ম স্থানে রয়েছে রাশিয়া। 3টি স্বর্ণ সহ তাদের সংগ্রহ 12টি পদক। 3টি করে স্বর্ণ জিতে এর পরের অবস্থানে যথাক্রমে আছে ইতালি, দক্ষিণ কোরিয়া ও জাপান। আর 2টি করে স্বর্ণ পদক জিতে তালিকার 9 ও 10 নম্বরে রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। সেরা 32-এ যাবার লড়াইয়ে আবারও মাঠে নামছেন বাংলাদেশের নারী আর্চার শ্যামলী রায়। তার প্রতিপক্ষ মেক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ারদোর। বাংলাদেশ সময় আজ রাত 12:39 খেলাটি দেখা যাবে। গেল শুক্রবার বাছাই পর্বের রিকার্ভ পো ইভেন্টে মোট 64 জন প্রতিযোগীর মধ্যে 600 পয়েন্ট নিয়ে শ্যামলীর অবস্থান 53তম। 669 পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে ছিলেন দক্ষিণ কোরিয়ার চোই মিসুন। সেরা 32-এ যাবার লড়াইয়ে শ্যামলী মুখোমুখি হবেন র্যাঙ্কিং রাউন্ডে 12তম হওয়া মেক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ারদোর। র্যাঙ্কিং রাউন্ডে এই মেক্সিকানের স্কোর ছিল 648। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে 2 স্বর্ণ, 2টি রৌপ্য ও 3 ব্রোঞ্জ সহ মোট 7টি পদক জয় করেছেন এই আর্চার। সেরা 32-এ যেতে হলে এই রাউন্ডে শ্যামলীকে হারাতেই হবে গ্যাব্রিয়েলাকে।
উয়েফা সুপার কাপের খবর। অতিরিক্ত সময়ে কারভাজালের করা গোলে সেভিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। টানা 3 বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের 3-2 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। নরওয়ের লার্কেন্ডালে রোনালদো বেলদের ছাড়াই টানা 3 বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এদিন সেরা একাদশে না থাকলেও সাইডলাইনে বসেছিলেন বেনজেমা, রদ্রিগেজরা। তারকা ফুটবলাররা দলে না থাকলেও ম্যাচের শুরু থেকেই সেভিয়ার বিপক্ষে এদিন আধিপত্য বিস্তার করে খেলে জিনেদিন জিদানের শিষ্যরা। ফলস্বরূপ 21 মিনিটে মার্কো অ্যাসেনসিওর গোলে লিড রিয়ালের। 41 মিনিটে অবশ্য ফ্রাঙ্কো ভ্যাসকুয়েজ সমতায় ফেরায় সেভিয়াকে। ৬৭ মিনিটে আলভারো মোরাতাকে উঠিয়ে মাঠে নামানো হয় ফরাসি তারকা করিম বেনজেমাকে, কিন্তু তাতেও সুবিধা করতে পারছিল না মাদ্রিদিস্তানরা। উল্টো ম্যাচের ৭১ মিনিটে সেভিয়ার ভিয়েতাকে ডিবক্সের ভেতরে রামোস ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া, আর তাতেই গোল করে সেভিয়ার হয়ে ব্যবধান ২-১ করেন ইয়েভেন। এরপর মাতেওর পরিবর্তে হামেস রদ্রিগেজকে মাঠে নামান কোচ জিনেদিন জিদান। অবশেষে ম্যাচের ইনজুরি সময়ে ভ্যাসকুয়েজের অ্যাসিস্টে গোল করে রিয়ালের নিশ্চিত হার এড়ান রামোস। ম্যাচের ভাগ্য এরপর গড়ায় অতিরিক্ত সময়ে। আগের একবার হলুদ কার্ড পাওয়া তিমোথি 93 মিনিটে আরও একটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় সেভিয়া, আর সেই সুযোগই কাজে লাগিয়ে ম্যাচের 119 মিনিটে গোল করে। দেশের ফুটবল প্রসঙ্গ। 1916 সালে লীলা দেবী শিল্ড ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে ফুটবলের শুরু ময়মনসিংহে। এরপর সূর্যকান্ত ও তাজমহল শিল্ডের মতো টুর্নামেন্টগুলো ব্যাপক সাড়া পেয়েছিল। তবে কালের বিবর্তনে হারিয়ে গেছে সব। সংস্কারের অভাবে দীর্ঘদিন পড়ে থাকা স্টেডিয়াম ও অবকাঠামোগুলোর অবস্থা এখন কেমন? ইনডোর গেমসের জন্য কয়েক যুগ আগে নির্মিত জিমনেশিয়াম অথবা মহিলা ক্রীড়া সংস্থারই চিত্রটা কি? হোসেন আলীর ক্যামেরায় ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুম আলম খান। 1967 সালে ঢাকা মোহামেডান ও তৎকালীন পূর্ব পাকিস্তানের দল ইপিআইডিসির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় ময়মনসিংহ স্টেডিয়ামের যাত্রা। পরে যা রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম নামে পরিচিতি লাভ করে। তবে সংস্কারের অভাবে একরকম পড়েই ছিল 49 বছরের স্মৃতি বিজড়িত এই স্টেডিয়াম। শুধুমাত্র স্কুল পর্যায়ে ছাড়া বড় কোনো আয়োজনই ছিল না বহুদিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিকেন্দ্রীকরণের আশীর্বাদে সংস্কারের বছর 3 পর যেন প্রাণ ফিরে পেয়েছে ক্রমেই বুড়িয়ে যেতে থাকা স্টেডিয়ামটি। অবহেলায় পড়ে থাকা এই ভেন্যু প্রস্তুত করতে ঘাম ঝরিয়েছেন মাঠ কমিটির সদস্যরা, আর জাতীয় ক্রীড়া পরিষদ গুনেছে 65,000 টাকা। 23 তারিখের চিঠি মেসেজ পাই যে 5 তারিখে খেলা, তো ভীষণ বৃষ্টি হচ্ছিল। তখন আমরা আমাদের ফিল্ড কমিটির যে কর্মকর্তা তাদেরকে নিয়ে আমরা তৈরি করে মাঠে যে অবস্থা ছিল সেটা আমরা যতটুকু পারছি আমরা আমাদের সাহায্য সুন্দর করছি। এদিকে শহরের মাঝে নিভৃতে দাঁড়িয়ে থাকা জিমনেশিয়ামের সংস্কার শুরু হয়েছে দীর্ঘ 31 বছর পর। ব্যাডমিন্টনের প্রশিক্ষণ হলেও তেমন কোনো প্রতিযোগিতামূলক আয়োজন হয় না এখানে। বাস্কেটবলের এক পাশের পোস্ট থাকলেও খেলা বা প্রশিক্ষণ হয় না কখনোই। যা একটু দৌড়ঝাঁপ আছে তা ওই কারাতে দোতেই। এখানে আমি প্রশিক্ষণ দিচ্ছি কারাতে, কিক বক্সিং এবং ইয়াগো মানে যোগব্যায়ামটা করানো হয় সকালে বিকালে 2 শিফট। একই অবস্থা শহরের মহিলা ক্রীড়া সংস্থার। 3 কক্ষ বিশিষ্ট টিনের চালা আর অযত্নে পড়ে থাকা মাঠ, এই হচ্ছে সম্বল। কিন্তু কার্যক্রম নেই বললেই চলে। তবে এসব নিয়ে নাকি নতুন করে ভাবছে জেলা ক্রীড়া সংস্থা। আমাদের যে স্থাপনা আছে সবকিছু সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ আবেদন করি। তারই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ আমাকে 37 লাখ টাকার একটি বরাদ্দ দিয়েছে। সেই বরাদ্দ অনুযায়ী সংস্কার চলছে। সেই সঙ্গে বিপিএল এর পর রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ সুপার লিগ আয়োজনেও আশাবাদী হয়ে উঠেছে ময়মনসিংহের ক্রীড়া অভিভাবকরা। দর্শকদের কাছে মাঠে আসবেন, শৃঙ্খলার মধ্যে থাকবেন, আমরা যেন সফল একটি আয়োজন করে এই ডিসেম্বরে যে বিসিএলটা বাংলাদেশে হতে যাচ্ছে, বিএসএল যেটা হতে যাচ্ছে, আমরা ময়মনসিংহের জনতা যোগ্যতার দাবিদার হতে পারি এর আয়োজকের। আবারও ময়মনসিংহের ক্রীড়াঙ্গন হয়ে উঠবে মুখরিত। সংশ্লিষ্টদের অঙ্গীকার শুধু মুখের বুলি হয়ে না থাকলেই হয়তো সেটা সম্ভব। মাকসুম আলম খান, সময় সংবাদ, ময়মনসিংহ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনের ফাঁসির আদেশ, 7 জনের আমৃত্যু কারাদণ্ড। রাষ্ট্রপক্ষের সন্তোষ, আপিল করবে আসামি পক্ষ। একাধিক মামলায় নিম্ন আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরা, রাষ্ট্রদ্রোহ সহ 9 মামলায় জামিন।
মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে স্বাধীনতা বিরোধীরা 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। সচিবালয়ে শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। রাজধানীর গুলশান, বারিধারা, বনানী এলাকায় বিশেষ রিকশা ও বাস সার্ভিস চালু। 10 মিনিট পর পর 2টি রুটে প্রতিদিন চলবে 20টি বাস। এবং ট্যানারি সরানোর পর রাজধানীর হাজারীবাগকে পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ। রেড জোন ঘোষণা করে নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।